নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি 2024 সালের উচ্চ মাধ্যমিক অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স বিষয়ের যে পরীক্ষাটি কিছুক্ষণ আগে হয়ে গেল, সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেবো। তোমরা দেখে নাও এবং তোমরা জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তার আগে একটা কথা বলে নিই, ইউথফুল স্টাডি সেন্টার থেকে যে সাজেশনটি ইকোনমিক্সের দেওয়া হয়েছিল এইচএস 2024-এর জন্য, তা থেকে কিন্তু হুবহু সম্পূর্ণ প্রশ্ন কমন এসেছে। তা তোমাদের সামনে কিন্তু আমি দেখিয়েও দেবো। তো তার আগে দেখে নাও ছোট প্রশ্নগুলো কী কী রয়েছে। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা, এটা অপশান এ, প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয়। 2 নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতার বাজারে মুনাফা সর্বাধিক হওয়ার জন্য দ্বিতীয় বা পর্যাপ্ত শর্তটি হলো অপশান ডি, প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বগামী। যোগানের নিয়ম কার্যকারী হলে যোগান রেখাটি হবে অপশান বি, ঊর্ধ্বগামী। তারপরে একচেটিয়া কারবারে ভারসাম্যের একটি শর্ত হলো অপশান এ। 5 নম্বর, সরল কেইন্স তত্ত্বের বিনিয়োগ গুণকের মান হবে অপশান বি। বাজেট ঘাটতি বলতে বোঝায় অপশান বি। দেখে নাও উত্তরগুলোকে। তারপরে 7 নম্বর প্রশ্ন, কোনো রাশিমালার সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে বলে অপশান এ, প্রসার। পরবর্তী, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এনআরইজিএ চালু হয় যে সালে, সেটি হচ্ছে অপশান ডি, 2006। নিম্নলিখিত কোন নামটি দারিদ্র্য চর্চার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এটা অপশান সি। তারপরে ভারতে অর্থনৈতিক সংস্কার চালু হয় যে সালে, সেটি হচ্ছে অপশান ডি, 1991। তারপরে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্রথমটার উত্তর হচ্ছে কম, দ্বিতীয়টা উত্তর হচ্ছে ভুল, অথবাতে যেটা রয়েছে সেটা সত্য। তারপর 3 নম্বর দাগের ভুল প্রথমটা এবং অথবাটা সত্য। তারপরে 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন রয়েছে। 5 নম্বর প্রশ্নের অথবার উত্তরটা হবে হচ্ছে 1। আর যে প্রশ্নের উত্তরগুলো করা নেই সেগুলোর উত্তর নিয়ে অনেকগুলো উত্তরই হতে পারে। তো তোমরা কোনটা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও, পরে আমি তোমাদের জানিয়ে দেবো সঠিকটা। তারপরে তোমার হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর ঠিক বা ভুল, যেটা আছে নির্ভর করে না, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, আর শূন্যস্থান পূরণটা হচ্ছে মৌসুমী বেকারত্ব কেবলমাত্র কৃষিক্ষেত্রেই পাওয়া যায়। এরপরে 8 নম্বর প্রশ্নের যে ঠিক ভুলটা রয়েছে সেটা প্রথমে সেটা হচ্ছে ভুল। আর 9 নম্বরে হচ্ছে 1998 সাল, শূন্যস্থান পূরণ হচ্ছে মালহোত্রা কমিটি গঠিত হয়েছিল। আর গ্যাট চুক্তিটি 1948 সালে চালু হয়, এটা ভুল, 1947 সালে হয়েছিল। হ্যাঁ, এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 2 নম্বরের ক্ষেত্রে আমি যে সাজেশন দিয়েছিলাম তা থেকেও কিন্তু তোমরা কমন পেয়েছো। তোমরা দেখে নিতে পারো, সাজেশন ইউটিউবে দেওয়া রয়েছে, ওটা মিলে দেখে নিতে পারো। ছোটো চ্যানেল সেভাবে ভিউ হয় না, কিন্তু যারা যারা দেখেছে, যারা যারা ফলো করেছে, তারা আশা করছি পরীক্ষা খুব ভালো দিয়ে এসেছে। তো এই তোমাদের ছিল হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এবার আমি বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর দাগের এ নাম্বার প্রশ্ন, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো এবং অথবা দীর্ঘকালীন সময়ে উৎপাদনের মাত্রাবৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মগুলি ব্যাখ্যা করো। তো এই যে আমাদের সাজেশন ছিল, এই সাজেশনের তোমরা চলে আসো, এই সাজেশনে দেখে নাও যে মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম এবং গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক লিখো। এই যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছিল, একটাতে স্টার মার্ক করা ছিল, যেটা চলে এসেছে। তোমাদের একটা প্রশ্ন উত্তর করতে হতো স্টার মার্ক থেকে, তার মানে সেটা চলে এসেছে। আর অতিরিক্ত থেকে একটা প্রশ্ন চলে এসেছে। তারপরে বি নাম্বার দাগে চলে আসো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 5টি মূল বৈশিষ্ট্য এবং দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। হ্যাঁ, বি নাম্বার দাগে চলে আসো। এখানটায় তোমরা আমাদের এখানে সাজেশনে এই যে পূর্ণ প্রতিযোগিতামূলকের বৈশিষ্ট্য পড়তে হবে, লেখা আছে। আর দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। আমি লাল কালি দিয়ে কিন্তু বক্স করে দিয়েছি তোমাদের সুবিধার্থে বুঝবার জন্য। তারপরে সি নাম্বার, বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমান এবং পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক শ্রমের বাজারে মজুরির হার কীভাবে নির্ধারিত হয়। তো এই ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই চলে আসো এখানটায়, এই যে বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমান এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মজুরির হার কীভাবে নির্ধারিত হয়। দেখতে পেয়েছো তোমরা কমন কীভাবে এসেছে। তারপরে পরবর্তী প্রশ্ন ডি নাম্বার, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতিটি ব্যাখ্যা করো এবং কীভাবে সঞ্চয় ও বিনিয়োগের অভিত্তি জাতীয় আয়ের পরিমাপ থেকে নির্ধারণ করবে। তো ডি নাম্বার দাগের ক্ষেত্রে আমাদের যেটা প্রশ্ন বলা হয়েছিল যে জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি, হ্যাঁ চলে এসেছে কিন্তু এটা। তারপরে পরবর্তী যে দাগ আছে, কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজগুলি কী এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো। এই যে তোমাদের ই নাম্বার দাগ রয়েছে, তো ই নাম্বার দাগের ক্ষেত্রে চলে আসছি আমরা। তোমাদের দেখে নাও কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী, যে মূল কাজ, হ্যাঁ, আর এই যে তোমাদের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিও কিন্তু এখানে এসেছে। তারপরে এফ নাম্বারে স্থির ও নমনীয় হার বিনিময় হার ব্যবস্থার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো চিত্রসহ। আর লেনদেন উদ্বৃত্তের উপাদানগুলি কি, কখন বলা হয় লেনদেন ব্যালেন্সের ভারসাম্য হচ্ছে। তো এখানে দেখে নাও যে প্রশ্ন চলে এসেছে, স্থির বিনিময় হার এবং নমনীয় হার ব্যবস্থার যে তোমাদের পার্থক্য সেটা কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পেয়েছো তোমরা এখানটায়। আর লেনদেনের প্রশ্নটা এখানটা রয়েছে, লেনদেন ব্যালেন্স, লেনদেন উদ্বৃত্ত।
তারপরে সমক পার্থক্য নির্ণয়ের অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার করে বলেছিলাম সাজেশনে, তো তোমাদের অঙ্ক এসেছে এখানটায়। আর অথবাতে লোরেঞ্জ অনুপাতের সংখ্যা দাও, কোন অবস্থায় অনুপাতের যে ব্যাপারটি রয়েছে এখানটায়। তো এখানে 6 নম্বর দাগে দেখুন সমক পার্থক্যের অঙ্ক এসেছে। এবং লাস্ট 8 নম্বর দাগ, ভারতের দারিদ্র্য ব্যাপ্তির কারণগুলি কি, দারিদ্র্য দূরীকরণের 2টি পদ্ধতি উল্লেখ করো, আর ভারতের শিল্প বেকারত্ব শিক্ষিত বেকারত্বের বৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো। তো এখানে চলে আসো, ভারত দারিদ্র্য বজায় রাখার যে কারণগুলোর কথা বলা হয়েছে, কারণ এবং যে তোমাদের দূরীকরণের যে পদ্ধতি, দেখো দারিদ্র্য দূরীকরণ লেখা আছে এখানে, দারিদ্র্য পদ্ধতি এটাও দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে বেকারত্বের যে পার্টটি রয়েছে, বেকারত্ব দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন ছিল, 2-1টি প্রশ্ন বাদ দিয়ে প্রায় সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন থেকে কমন চলে এসেছে। 2 নম্বরেরও বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা পেয়েছো কমন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।